আজকের ক্লাসটা একটু অন্যরকম হবে। তার কারণ হচ্ছে আমি অন্যরকম বলতে ডেফিনেটলি অ্যাকাউন্টসের কনসেপ্ট নিয়ে আমি আলোচনা করব। এর বাইরে অবশ্যই আমি লাইভে আলোচনা করব না। কিন্তু আমি যে সেগমেন্টটা নিয়ে আলোচনা করছিলাম সেই সেগমেন্টটা হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি। তো আজকে যেটা আলোচনা করব সেটাও কিন্তু অ্যাকাউন্টিং থিওরির প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে। অ্যাকাউন্টিংয়ের যখন প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন করছি আমরা, মানে যখন কোনো ট্রানজ্যাকশন এন্ট্রি করছি বা বুকস অফ অ্যাকাউন্টস যখন মেনটেন করছি বা বুক কিপিং করছি একদম ইনিশিয়াল স্টেজে, যেগুলো বুকস অফ অ্যাকাউন্ট মেনটেনের ক্ষেত্রে যে ইনিশিয়াল স্টেজ বুক কিপিং, সেক্ষেত্রে কিন্তু সেখানে আমরা যার উপর বেস করে অ্যাকাউন্টিংটা করি বা অ্যাডভান্স অ্যাকাউন্টিং সব কিছু, মানে অ্যাকাউন্টিংয়ের প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিংয়ের সমস্ত কিছু, মানে যার বেস হচ্ছে, মানে যার ভিত হচ্ছে, যার উপর দাঁড়িয়ে আছে আর কি অ্যাকাউন্টিং, টোটাল অ্যাকাউন্টিং টার্মিনোলজি বলতে পারি আমরা, বা টোটাল অ্যাকাউন্টিং ফ্রেমওয়ার্ক বা অ্যাকাউন্টেন্সির যে ফ্রেমওয়ার্ক যেটা, বা আমরা যারা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে যারা অফিসে অ্যাকাউন্টিংয়ে অ্যাকাউন্ট সেকশনে কাজ করি, যারা বিভিন্ন রকম ট্রানজ্যাকশন যেখানে এন্ট্রি করতে হয়, বিভিন্ন রকম অ্যাকাউন্টস ডিটেলসগুলো, রেকর্ডগুলো মেনটেন করতে হয়, সামারাইজ করতে হয়, কাজ করতে হয়, যে অ্যাকাউন্টিংয়ে যে কাজগুলো টোটাল করতে হয়, সেক্ষেত্রে যে কনসেপ্টের ওপর বেস করে আমরা অ্যাকাউন্টিংটা করি, যে কনসেপ্টটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল অ্যাসপেক্টস অফ কিপিং অ্যাকাউন্টস আর মেনটেনিং অ্যাকাউন্টস, সেইগুলোর যার উপর বেস করে আমরা করি, সেইটাকে আমরা জাস্ট সেইটাই আজকে আলোচনা করব। তো সেটা কি? সেটা হচ্ছে একটা ইকুয়েশন। কি ইকুয়েশন? ইকুয়েশনটা সিম্পল জিনিস, সেটা হচ্ছে ব্যালেন্স শিট ইকুয়েশন বলে যাকে, যাকে আমরা বলি ব্যালেন্স শিট ইকুয়েশন অর অ্যাকাউন্টিং ইকুয়েশন। ব্যালেন্স শিট ইকুয়েশন অর অ্যাকাউন্টিং ইকুয়েশন। এই অ্যাকাউন্টিং ইকুয়েশন কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট অ্যাকাউন্টিং থিওরির ক্ষেত্রে, বিশেষ করে যারা ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করছে বা ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং নিয়ে যারা পড়াশোনা করছে বা ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং সব কনসেপ্ট গ্রো করার চেষ্টা করছে বা ফান্ডামেন্টাল অ্যাকাউন্টেন্সি নিয়ে চর্চা করছে, যে কোনো যা বলতে পারি আমরা, সব থেকে বেশি বড়, মানে সব থেকে ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট হচ্ছে অ্যাকাউন্টিংয়ের এই অ্যাকাউন্টিং ইকুয়েশন, যার উপর বেস করে টোটাল অ্যাকাউন্টিং সিস্টেমটা দাঁড়িয়ে আছে। তো অ্যাকাউন্টিং সিস্টেমটা এখানে কি? হোয়াট ইজ অ্যাকাউন্টিং ইকুয়েশনটা এখানে কি? হোয়াট ইজ অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হোয়াট ইজ ব্যালেন্স শিট ইকুয়েশন বা হোয়াট ইজ ডুয়াল অ্যাসপেক্ট ইকুয়েশন, আমি বলতে পারি, মানে আমার ভাষা অনেক ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট হচ্ছে একটা অ্যাকাউন্টিং থিওরি ডেফিনেট, যেটা এর সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত, মানে যেটা এর সাথে একদম টোটালি মানে ভীষণভাবে জড়িত আর কি। তো সেইটাই হচ্ছে এই অ্যাকাউন্টিং ইকুয়েশন। সেই অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে আজকে আলোচনা করবো। ছোট্ট আলোচনা হবে, সামান্য আলোচনা হবে, বেশি কমপ্লিকেটেড জিনিসটা নয়। কমপ্লিকেটেড হয়তো আমি বোঝাবার চেষ্টাও করি না, বোঝাইও না তোমাদের, ঠিক আছে? তো সেটা হচ্ছে কি, আমরা একটা, যদি আমি অ্যাজ আ মালিক, মানে অ্যাজ আ প্রপাইটার, যদি একটা ছোট্ট অর্গানাইজেশন প্রতিষ্ঠা করি বা একটা কোম্পানি যদি প্রতিষ্ঠা করি, ছোট্ট কোম্পানি, এটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি তোমাদের কাছে, এক্সাম্পল যদি তোমরা বুঝতে পারবে, সেই কোম্পানিতে আমি একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে কোম্পানিটা চালু করছি, ধরো 25,000 টাকা। যদিও আজকের দিনে এই 25,000 টাকা বলে কিছু নেই, কিছু 25,000 টাকার কোনো দাম নেই, কিন্তু আমার কাছে 1 টাকারও অনেক দাম আছে। 25,000 টাকা দিয়ে আমি এক্সাম্পলটা কেন সেট করছি, আমি লাখ লাখ টাকা দিয়ে সেট করবো না, কারণ 25,000 টাকাটা হচ্ছে আমার কাছে অনেক বড় টাকা। আমি 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 6 লাখ, 10 লাখ, 1 কোটি এসব নিয়ে আলোচনা করার কোনো প্রশ্নই নেই। বড় বড় অ্যামাউন্ট আমি এখনো পর্যন্ত দেখিনি, বড় অ্যামাউন্টের টাকা পয়সা। ছোটো অ্যামাউন্টই জানি, ছোটো অ্যামাউন্ট নিয়ে আলোচনা করছি, যাই হোক এক্সাম্পল হিসেবে। তো আমি 25,000 টাকা মিস্টার এ বা মিস্টার অয়ন মুখার্জি 25,000 টাকা দিয়ে একটা কোম্পানি প্রতিষ্ঠা করলো। কোম্পানিটা হচ্ছে এ অ্যান্ড কোম্পানি। আমি আমার অ্যাকাউন্টিং থিওরি অনুযায়ী, গত ক্লাসে যে থিওরিগুলো আলোচনা করেছিলাম সেই সেপারেট এন্টিটি কনসেপ্ট অনুযায়ী, আমার এ অ্যান্ড কোম্পানি হচ্ছে একটা আলাদা সেপারেট এন্টিটি, আর অয়ন মুখার্জি হচ্ছে একজন আলাদা সেপারেট একজন একজন মানুষ, বা সেও একটা এন্টিটি, আলাদা কোম্পানি থেকে আলাদা। তো আমি মালিক হিসেবে আমার কোম্পানিটা যখন চালু করছি, আমি কোম্পানিতে 25,000 টাকা দিলাম। তো 25,000 টাকা যে এই যে আমি কোম্পানিতে দিলাম, আমার কোম্পানির বুকস অফ অ্যাকাউন্টসে ওটা কীভাবে এন্ট্রি হবে? অ্যাজ আ ক্যাপিটাল এন্ট্রি হবে বা অ্যাজ আ লাইবিলিটি এন্ট্রি হবে।
ঠিক আছে, অ্যাজ আ ক্যাপিটাল এন্টিটি বা অ্যাজ আ লাইবিলিটি। লাইবিলিটি কেন বললাম, সেটাই পরে আসছে। তো আমার কোম্পানিতে 25,000 টাকা আমি যদি ইনভেস্ট করি ক্যাশ, তাহলে আমার কোম্পানির বুকস অফ অ্যাকাউন্টসে আমার যদি ছোট্ট ব্যালেন্স শিট তৈরি করতে হয় সেই সময়, তাহলে ব্যালেন্স শিটের কিন্তু আমার দুটো সাইড আছে। একটা ডান দিকের সাইড যেটা আছে, রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে অ্যাসেট সাইড, লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে লাইবিলিটি সাইড। রাইট হ্যান্ড সাইডে অ্যাসেটে কি উঠবে, আমি যে ক্যাশটা ইনভেস্ট করলাম ক্যাশ অ্যাকাউন্টটা হবে, উঠবে, ক্যাশটাকে লিখতে হবে অ্যাসেট, ক্যাশ অবশ্যই একটা অ্যাসেট। আর লেফট হ্যান্ড সাইডে যে 25,000 টাকা যে দিচ্ছে, মানে আমি মালিক পক্ষ দিচ্ছি, মালিক পক্ষ দেওয়া মানে সেটা হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল মানে হচ্ছে কোম্পানির যে মালিক যদি কোনো টাকা বা কোনো সম্পত্তি বা কোনো অ্যাসেট ইনভেস্ট করে, যে অ্যামাউন্টের যে ভ্যালুর যে অ্যাসেট ইনভেস্ট করবে সেইটা কিন্তু ক্যাপিটাল বলে আমরা ধরি। তো ক্যাপিটাল যদি আমরা 25,000 টাকা, আমি এখানে আমার যে এক্সাম্পলটা দিলাম, আমি 25,000 টাকা, অয়ন মুখার্জি এ অ্যান্ড কোম্পানিতে যদি 25,000 টাকা দেয়, তাহলে অয়ন মুখার্জি যে 25,000 টাকাটা এ অ্যান্ড কোম্পানিতে দিল, সেই এ অ্যান্ড কোম্পানিতে ক্যাপিটালে মানে লাইবিলিটি সাইডে কী হবে, ক্যাপিটাল বলে 25,000 টাকা উঠবে, এবং আমি ক্যাশ যেহেতু ইনভেস্ট করছি ক্যাশ হিসেবে 25,000 টাকা উঠবে। তাহলে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কি? অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে, সবসময় মনে রাখতে হবে, অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে অ্যাসেটস ইজ ইকুয়াল টু লাইবিলিটি। অ্যাসেটস ইজ ইকুয়াল টু লাইবিলিটি। এখানে লাইবিলিটিটা কি, এই ক্যাপিটালটা কি, ক্যাপিটাল হচ্ছে ইন্টারনাল লাইবিলিটি। অ্যাসেটস ইজ ইকুয়াল টু লাইবিলিটি আমরা যেমন বলতে পারি, তাহলে আমরা অ্যাসেটস ইজ ইকুয়াল টু ক্যাপিটালও বলতে পারি। তাহলে কি হয়, ক্যাপিটাল ইজ ইকুয়াল টু কিন্তু লাইবিলিটি। বোঝা গেল? ক্যাপিটাল ইজ ইকুয়াল টু লাইবিলিটি কি? লাইবিলিটি কিন্তু দু ধরনের হয়। লাইবিলিটি কিন্তু দু ধরনের হয় বা টু টাইপস অফ লাইবিলিটি হয়। একটা হচ্ছে ইন্টারনাল লাইবিলিটি, আর একটা হচ্ছে এক্সটার্নাল লাইবিলিটি। ইন্টারনাল লাইবিলিটি কাকে বলে? যদি একটা কোম্পানির দিক থেকে যদি আমরা দেখি, একটা অর্গানাইজেশনের দিক থেকে দেখি, বা যেটা কোম্পানির দিক থেকে যদি দেখি, মালিক পক্ষের কাছে যে দায়টা আছে, যে মালিক পক্ষ যে ক্যাপিটালটা ইনভেস্ট করছে, ঠিক আছে, কোম্পানিতে, সেইটা হচ্ছে ইন্টারনাল লাইবিলিটি। মালিক পক্ষের এই লাইবিলিটি বা এই ক্যাপিটালের পরিমাণটা যত বেশি বাড়বে, ভালো করে শোনো, এই লাইবিলিটির যে ইন্টারনাল লাইবিলিটি যত বেশি বাড়বে, যত বেশি কোম্পানি পিরিয়ডিক্যালি বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইয়ারে যত বেশি গ্রো করবে ক্যাপিটালটা, তত কিন্তু কোম্পানির হেলদি সিচুয়েশন প্রতিষ্ঠিত হবে বা হেলদি সিচুয়েশন থাকবে। ইন্টারনাল ক্যাপিটাল যদি কমতে থাকে বা মালিক পক্ষের ক্যাপিটাল যদি কমতে থাকে, ইন্টারনাল লাইবিলিটি যদি কমতে থাকে বা ক্যাপিটাল যদি কমতে থাকে, এক্সটার্নাল লাইবিলিটি বা যদি আমাদের এক্সটার্নাল লাইবিলিটি বলতে, যদি আমরা কোনো জায়গা থেকে আউটসাইড কোনো ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন থেকে কোনো কোম্পানির অভাবের জন্য যদি কোনো লোন নিতে হয়, বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে কোনো যদি গ্র্যান্ট নিতে হয় বা লোন হিসেবে যদি কিছু নিতে হয়, সিকিউর আনসিকিউর যাই হোক না কেন, তাহলে সেটা কিন্তু এক্সটার্নাল লাইবিলিটি। থার্ড পার্টির কাছে কোম্পানির দায়বদ্ধতা হয়ে গেল, সে কিন্তু কোম্পানির মালিক না, সে কিন্তু আউটসাইডার্স অফ দ্য কোম্পানি বা আউটসাইড ক্রেডিটার্স অফ দ্য কোম্পানি। তো সেইগুলো কিন্তু খুব রিস্কি। যত বেশি এক্সটার্নাল লাইবিলিটি যত বেশি বাড়বে, তত কিন্তু কোম্পানি একটা রিস্কের সিচুয়েশনে কিন্তু রান করবে বা চলতে থাকবে। ঠিক আছে, সো এখানে ইকুয়েশনটা তাহলে কি বললাম, ক্যাপিটাল, আমরা সিম্পল ইকুয়েশন যদি দেখি, তাহলে ক্যাপিটাল ইজ ইকাল টু অ্যাসেট। ক্যাপিটাল যদি কোনো মালিক পক্ষ যদি কোনো অ্যাসেট বা কোনো ক্যাশ যদি ইনভেস্ট করে, তাহলে অ্যাসেট সাইডে ডেফিনেটলি সেই ইনভেস্টমেন্টটা ক্যাশ হিসেবে দেখাতে হবে বা অ্যাসেট হিসেবে দেখাতে হবে, তাহলে অ্যাসেটটা সেটা বাড়বে। আর যদি ক্যাপিটাল দিয়ে যদি মালিক পক্ষের এই ক্যাপিটাল দিয়ে যদি কোম্পানি রিসোর্স আনাটা যদি এনাফ না হয়, যদি পর্যাপ্ত না হয়, তাহলে কিন্তু তাকে কোম্পানিকে বাইরের কোনো অর্গানাইজেশন থেকে ধার করতে হবে বা লোন নিতে হবে ব্যাংক থেকে, সেটা হয়ে যাবে এক্সটার্নাল লাইবিলিটি। তাহলে এখানে ইকুয়েশনটা এটা বলা যায় ভেঙে, ক্যাপিটাল বা ইন্টারনাল লাইবিলিটি প্লাস এক্সটার্নাল লাইবিলিটি ইজ ইকাল টু অ্যাসেট। ইন্টারনাল লাইবিলিটি ইজ ইকাল টু ক্যাপিটাল, সো ইন্টারনাল লাইবিলিটি প্লাস এক্সটার্নাল লাইবিলিটি ইজ ইকাল টু অ্যাসেট। এটাকে যদি আরও ভাঙি তাহলে ইন্টারনাল লাইবিলিটি প্লাস এক্সটার্নাল লাইবিলিটি ইজ ইকাল টু
অ্যাসেট দু ধরনের হয়, ফিক্সড অ্যাসেট অ্যান্ড কারেন্ট অ্যাসেট। ফিক্সড অ্যাসেট প্লাস কারেন্ট অ্যাসেট, ইন্টারনাল লাইবিলিটি প্লাস এক্সটার্নাল লাইবিলিটি ইজ ইকাল টু ফিক্সড অ্যাসেট প্লাস কারেন্ট অ্যাসেট। ঠিক আছে, এক্ষেত্রে আমি যেটা সব থেকে বড় কথা বললাম কি, যে মালিক পক্ষের কাছে কোম্পানির দায় হচ্ছে ইন্টারনাল লাইবিলিটি, যেটা ইকুইটি শেয়ার আমরা বলে থাকি কোম্পানির ক্ষেত্রে, বা ইকুইটি ক্যাপিটাল বা যেটা বলে থাকি। ইন্টারনাল ক্যাপিটালের পরিমাণ যত বেশি হবে, কোম্পানির কিন্তু সিচুয়েশন, কোম্পানির ফাইন্যান্সিয়াল কন্ডিশন বা ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কিন্তু তত বেশি, যত বাড়বে প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ইয়ারে, তত কিন্তু সেটা হেলদি সিচুয়েশন হিসেবে, সেটা স্টেবল সিচুয়েশন হিসেবে কিন্তু সেটা বজায় থাকবে বা চলতে থাকবে। যখনই ইন্টারনাল লাইবিলিটির পরিমাণ বা কোম্পানির মালিক পক্ষের কাছে দায় ক্রমশ কমতে থাকবে, এক্সটার্নাল লাইবিলিটির পরিমাণ যদি বাড়তে থাকে, তাহলে কিন্তু কোম্পানির হেলদি সিচুয়েশন আর থাকবে না অদূর ভবিষ্যৎ। সেটাই কিন্তু প্রোটেক্ট করা দরকার কোম্পানির পরিচালনার ক্ষেত্রে বা কোম্পানির রানিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, তো আমি যে ইকুয়েশনটা আলোচনা করছি সেটা হচ্ছে যে ফার্স্টে তোমাদের একদম সিম্পল ইকুয়েশন নিয়ে বলেছি, ক্যাপিটাল ইজ ইকাল টু অ্যাসেট। এইবার যদি আমি একটু ভেঙে তোমাদের যেটা একটু আগে বললাম সেটা হচ্ছে ক্যাপিটাল মানে ক্যাপিটালকে সবসময় ইন্টারনাল লাইবিলিটি বলি, কোম্পানি মালিক পক্ষের কাছে দেয়। আর এক্সটার্নাল লাইবিলিটি, ক্যাপিটাল ইজ ইকাল টু অ্যাসেট যেমন আমরা বলতে পারি, ক্যাপিটাল প্লাস লাইবিলিটি ইজ ইকাল টু অ্যাসেট আমরা বলতে পারি। বা এই যে ইন্টারনাল লাইবিলিটিটাকে আমরা যদি আরেকটু ভেঙে বলি বা আরেকটু ভেতরে দিয়ে দেখি, মালিক পক্ষের কিন্তু একটা ক্লেম থাকে সবসময়, বা মালিক পক্ষের কিন্তু সবসময় একটা দাবি থাকে কোম্পানির ইকুইটির প্রতি বা কোম্পানির মালিকানার প্রতি। কোম্পানির মালিকানাটা কি? কোম্পানি যে মালিক যেটা কোম্পানিতে ইনভেস্ট করছে বা যে টাকাটা কোম্পানি চালানোর জন্য দিচ্ছে, সেইটাকে আমরা ক্যাপিটাল বলছি। তো এই ক্যাপিটালটাকে কিন্তু আমরা ক্লেমও বলতে পারি, তাহলে ক্লেম ইজ ইকাল টু অ্যাসেটও আমরা বলতে পারি। ক্লেমের পরিমাণ যত বাড়বে, মানে ক্লেম মানে হচ্ছে এই মালিক পক্ষের প্রতি কোম্পানির দায়, এই ক্লেমের পরিমাণ যত বাড়বে তত বেশি কিন্তু অ্যাসেট বাড়বে। ঠিক আছে, ক্লেমের পরিমাণ যত বাড়বে তত বেশি কিন্তু অ্যাসেট বাড়বে, এবং তত এক্সটার্নাল লাইবিলিটি যত মালিক পক্ষের প্রতি দায় যত বেড়ে যাবে বা এই ক্যাপিটালের পরিমাণ যত বেশি বাড়বে, এক্সটার্নাল লাইবিলিটি কিন্তু তত বেশি কমতে থাকবে বা না থাকলেও চলবে। অনেক ক্ষেত্রে এক্সটার্নাল লাইবিলিটি বা আমার কোম্পানির এমন একটা সিচুয়েশন থাকতে পারে, ফাইন্যান্সিয়াল কন্ডিশন থাকতে পারে, যেখান থেকে কিন্তু আমরা এক্সটার্নাল মানে কোনো জায়গা থেকে বা বাইরের কোনো অর্গানাইজেশন থেকে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন না নিলেও কোম্পানি কিন্তু রান করবে, চলবে। এই ধরনের অবস্থা এখনকার দিনে বা এই ফাইন্যান্সিয়াল সিচুয়েশনে বা কারেন্ট জেনারেশনের ক্ষেত্রে বা এই সময় খুব টাফ, লোন নিতেই হয়। যে কোনো একটা বড় কোম্পানি বড় প্রজেক্ট করতে গেলে বা বড় কোম্পানির কোনো এক্সটেনশন করতে গেলে ডেফিনেটলি সেটা করতে হয়। এইবার এই যে আমি যে একটু আগে বললাম, সব থেকে একটা ইম্পর্টেন্ট কথা বা একটা কনসেপ্ট বলে আজকে আমি একটু এটাকে বেশি দীর্ঘায়িত করবো না আজকে আলোচনাটা, সেটা হচ্ছে আমি কি যে একটু আগে আমার শুরুর দিকে বলেছিলাম যে এই যে অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যাসেটস ইজ ইকাল টু লাইবিলিটি, বা লাইবিলিটি প্লাস ক্যাপিটাল ইজ ইকাল টু অ্যাসেট, বা ক্যাপিটাল প্লাস লাইবিলিটি ইজ ইকাল টু অ্যাসেট যেটা বলেছিলাম, এর উপর বেস করে টোটাল অ্যাকাউন্টিং সিস্টেম বা টোটাল অ্যাকাউন্টসের যে ট্রানজ্যাকশনগুলো বা যে আমরা ট্রানজ্যাকশন এন্ট্রি করি, বা আমরা বলতে পারি যে টোটাল অ্যাকাউন্টিং সিস্টেম যেটা মেনটেন করি, সব কিছু দাঁড়িয়ে এই ইকুয়েশনের উপর। কেন? আমরা যে রেভিনিউ এক্সপেন্সেস বা রেভিনিউ ইনকাম যেগুলো করি, একটা কোম্পানি চালাতে গেলে বা একটা অর্গানাইজেশন চালাতে গেলে ডে টু ডে এক্সপেন্সেস হয়, খরচা হয়, যেগুলো আমরা নমিনাল অ্যাকাউন্টের আন্ডারে ধরি, বা ডে টু ডে কিছু রানিং কিছু ইনকামও হয় যদি কোনো মানে যদি কোনো নন প্রফিটেবল অর্গানাইজেশন থাকে, বা প্রফিটেবল অর্গানাইজেশন থাকলে কিছু যদি সেল করি বা বিক্রি করি বা কোনো প্রোডাক্ট, তাহলে ইনকামও হয় আবার এক্সপেন্ডিচার হয়। এইবার যখন বছরের শেষে বা বছরের শেষে আমরা যখন ট্রেডিং কোম্পানির ক্ষেত্রে বা প্রফিটেবল অর্গানাইজেশনের ক্ষেত্রে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যখন করি,
আর নন প্রফিটেড অর্গানাইজেশনের ক্ষেত্রে বা স্কুলে যে আমরা যেমন আমরা স্কুলে বা ফাইন্যান্সিয়াল এই এডুকেশনাল ইনস্টিটিউশনে আমরা কাজ করি, সেখানে আমরা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করি। সব কিছুর ক্ষেত্রে একটা নেট ইনকাম বা নেট লস একটা ক্যালকুলেট হয় বছরের শেষে। সেইটা কিন্তু যদি নেট ইনকাম হয় তাহলে কিন্তু সেটা ক্যাপিটালের সাথে সেটা অ্যাড হয়। অটোমেটিক ক্যাপিটালের সাথে যদি নেট ইনকাম বা নেট ইনকাম যদি অ্যাড হয়, মানে নেট প্রফিট যদি অ্যাড হয় ক্যাপিটালের সাথে, তাহলে ডেফিনেটলি ক্যাপিটালের পরিমাণ বাড়বে। আর যদি নেট লস হয় বা নেট প্রফিট জন্য নেট লস যদি হয়, তাহলে ডেফিনেটলি সেটা ক্যাপিটালের থেকে লেস হবে, ক্যাপিটালের পরিমাণ কমবে। এরকম যত বেশি ফাইন্যান্সিয়াল ইয়ার এরকম নেট লসে রান করবে, যদি নেট লসে রান করে তাহলে ক্যাপিটালের পরিমাণ আস্তে আস্তে কমবে। তখন কোম্পানি বাধ্য হবে বাইরের কোনো অর্গানাইজেশন থেকে কোম্পানি চালাবার জন্য, কোম্পানির এক্সটেনশনের জন্য, কোম্পানির ডে টু ডে রানিং বিজনেস ধরে রাখার জন্য, ঠিক আছে, বাইরের অর্গানাইজেশন থেকে কিছু লোন নেওয়ার। যদি অ্যাসেটের ইন্টারনাল ক্যাপিটাল যদি কমতে থাকে, তাহলে তখন কিন্তু কোম্পানি অন্য অর্গানাইজেশনের উপর দায়বদ্ধ হতে শুরু করবে, দায় ক্রমশ বাড়তে থাকবে। তো সেটা কমাতে গেলে তোমায় কী করতে হবে? প্রফিট আর্ন করতে হবে, রেভিনিউ, কিছু ইনকাম, রেভিনিউ, এক্সপেন্সেস, এগুলো সব এগুলো যাতে এই ডে টু ডে এক্সপেন্সেস বা ইনকাম যে এটা যাতে মেনটেন হয় ঠিকঠাক, সেটা কোম্পানিকে দেখতে হবে। তো আমরা যে ট্রানজ্যাকশান যেগুলো করি, সাধারণত আমরা রেকারিং নেচারের যে ট্রানজ্যাকশানগুলো করি, সেগুলো কিন্তু এই ইকুয়েশনের ওপর ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে। এই ইকুয়েশনটা, এই যতই ট্রানজ্যাকশান, যেরকমই ট্রানজ্যাকশান সংগঠিত হোক, যে কোনো ট্রানজ্যাকশান বা যে কোনো এফেক্ট, যে কোনো সাইডে যে কোনো এফেক্ট, যেমন ডুয়াল অ্যাসপেক্ট এফেক্ট আমি যেটা বললাম, একটা ট্রানজ্যাকশান ডাবল এন্ট্রি সিস্টেমে একটা ট্রানজ্যাকশানের দুটো সাইড থাকে, একটা সাইডকে ডেবিট করতে হবে, একটা সাইডকে ক্রেডিট করতে হবে। অ্যাট দ্য সেম টাইম একটা সাইডকে যেমন ডেবিট করতে হবে, একটা সাইডকে ক্রেডিট করতে হবে। আর একটা ট্রানজ্যাকশানে যদি আমি কোনো একটা অ্যাসেট কিনি, যদি একটা অ্যাসেট কিনি, তাহলে এফেক্ট কিন্তু মাল্টিপল এফেক্ট হতে পারে একটা অ্যাসেট কেনার জন্য। আমি অ্যাসেট যদি ক্যাশে কিনি, তাহলে আমার আরেকটা অ্যাসেট কমবে, আরেকটা অ্যাসেট বাড়বে। যেমন আমি যদি ক্যাশে কিনি, তাহলে ক্যাশটা একটা অ্যাসেট, ক্যাশটা আমার কমে গেল। তাহলে আমার যে একটা ফিক্সড অ্যাসেট যদি কিনি, আমি একটা আলমিরা যদি কিনি বা একটা আলমারি যদি কিনি বা একটা কম্পিউটার যদি কিনি, তাহলে যে অ্যাসেট, ওটা একটা অ্যাসেট হয়ে গেল। তাহলে অ্যাসেট একটা বাড়ার জন্য আমার একটা অ্যাসেট কমতে পারে, আবার অ্যাসেট একটা বাড়ার জন্য আমার লাইবিলিটি কিন্তু বাড়তে পারে। অ্যাসেট একটা বাড়ানোর জন্য আমার লাইবিলিটি বাড়তে পারে, এক্সটার্নাল লাইবিলিটি বাড়তে পারে। আর যদি মালিক পক্ষ থেকে যদি আমি অ্যাসেটটা নিই, তাহলে ক্যাপিটাল যেটা ইন্টারনাল লাইবিলিটি সেটাও বাড়তে পারে। মানে একটা অ্যাসেট কিনতে গেলে বা একটা অ্যাসেট কিনতে গেলে তার মাল্টিপল এফেক্ট হতে পারে। সেই এফেক্টগুলো কিন্তু সমান সমান হবে, যেটাই হোক না কেন। লাস্টে কিন্তু অ্যাট লাস্ট কিন্তু অ্যাসেটস ইজ ইকুয়াল টু লাইবিলিটি কিন্তু হতেই হবে। এইটা না হলে কিন্তু সেটা অ্যাকাউন্টিংই হলো না, ঠিক আছে, অ্যাকাউন্টিং হিসেবে গণ্যই হবে। তো আমরা যে কোনো ট্রানজ্যাকশান, একটা অর্গানাইজেশনের যে কোনো ট্রানজ্যাকশান বা একটা অর্গানাইজেশনের যে কোনো কিন্তু যদি আমরা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশান অবভিয়াসলি যদি এন্ট্রি করি, তার কিন্তু অবশ্যই দুটো অ্যাসপেক্ট থাকবে এবং দুটো অ্যাসপেক্ট সমানভাবে কিন্তু এফেক্টেড হবে। একটা সাইড ডেবিট যেমন হবে সেম অ্যামাউন্টের, আরেকটা সাইড কিন্তু সেম অ্যামাউন্টের একটা ক্রেডিট হবে। এই জিনিসটা চলতে এইটা করতে অর্গানাইজেশনের শেষে একটা আমাদের যে হিসাবটা ফাইনাল অ্যাকাউন্ট যেটা আমাদের হয়, নন প্রফিটেবল অর্গানাইজেশনের ক্ষেত্রে ইনকাম এক্সপেন্ডিচার প্লাস ব্যালেন্স শিট, আর প্রফিটেবল অর্গানাইজেশনের ক্ষেত্রে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট, সব কিছুর ক্ষেত্রে কিন্তু এই ইকুয়েশনটা কিন্তু সেম হবে, যেখানে অ্যাসেটস ইজ ইকুয়াল টু লাইবিলিটি। এবার এই অ্যাসেটস ইজ ইকুয়াল টু লাইবিলিটির ক্ষেত্রে বারবার আমি যেটা বলছি, সেই লাইবিলিটির ধরনটা কিন্তু চেঞ্জ হতে পারে। যেখানে লাইবিলিটি হচ্ছে লাইবিলিটি ইজ ইকুয়াল টু, আমি যেটা ফার্স্টে বলেছিলাম প্রথম দিকে, ইন্টারনাল লাইবিলিটি বা ক্যাপিটাল প্লাস এক্সটার্নাল লাইবিলিটি। কোনো ব্যালেন্স শিটে দেখবে এক্সটার্নাল লাইবিলিটির পরিমাণ অনেক বেশি, ইন্টারনাল লাইবিলিটির পরিমাণ কম। সেই কোম্পানির বা সেই ফার্মের কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশনও খুব একটা স্টেবল নয়, সেটা দেখেই বোঝা যাবে। আবার কোনো জায়গায় ইন্টারনাল লাইবিলিটি বেশি থাকবে, এক্সটার্নাল লাইবিলিটি কম থাকবে, বা ইন্টারনাল লাইবিলিটি পুরোটাই থাকবে, এক্সটার্নাল লাইবিলিটি বলে কিছু থাকবে না। সেই কোম্পানির ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিন্তু ডেফিনেটলি হেলদি বলে গণ্য করা হবে বা হেলদি বলে মানা হবে। তো এই ইকুয়েশন, এটাই হলো ইকুয়েশন, অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে অনেক বেশি থিওরি আছে। সেই থিওরিগুলো পড়তে গেলে তোমাদের বিভিন্ন বই পড়তে হবে, বই পড়ার ডেফিনেটলি দরকার নেই। আমি যে কথাগুলো বললাম এইটা মাথায় রাখলে বা এইটা বারবার শুনলে ডেফিনেটলি তোমাদের
আশা করি এই ব্যাপারে আর বেশি বই পড়ার দরকার নেই। ঠিক আছে, যাই হোক, এইটা আজকের আলোচনা আমি এত দূর করছি কারণ আমার শরীরটা খুব একটা ভালো না। তো নেক্সট ক্লাসে আমি আবার অ্যাকাউন্টিং এর একটা থিওরি নিয়ে আলোচনা করব, আর দুটো ক্লাস হবে অ্যাকাউন্টিং থিওরি বা লাইভ করব, তারপরে আমি অন্য স্ট্রিমে কিন্তু আলোচনা নিয়ে যাবো অ্যাকাউন্টসের। তো সঙ্গে থাকো তোমরা, দেখতে থাকো।